প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। ফের শুরু হচ্ছে এসআইআর বড় ঘোষণা কমিশনের। এসআইআর এর তৃতীয় দফা ঘোষণা করা হলো। যে রাজ্যগুলিতে ইতিমধ্যেই এসআইআর হয়ে গিয়েছে সেই রাজ্যগুলিকে বাদ দিয়ে দেশের বাকি রাজ্যে এসআইআর হবে। তবে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখকে বাদ রাখা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয় যে 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হচ্ছে। 1 জুলাই থেকে এসআইআর শুরু হবে, চলবে ডিসেম্বর পর্যন্ত। আপাতত হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখে এসআইআর হবে না। ইতিমধ্যে দেশ জুড়ে জনগণনা বা জনশুমারি চলছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এসআইআর এর তৃতীয় ধাপ শুরু করা হচ্ছে, যাতে এসআইআর এর প্রক্রিয়া পরিচালনের জন্য ফিল্ড স্তরের কর্মী থাকে। জানা গিয়েছে, তৃতীয় দফার এসআইআর এ 3.94 লক্ষ বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবেন। মোট 36.73 কোটি ভোটার এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবে। তাদের তথ্য যাচাই করা হবে। দিল্লিতে আগামী 7 অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা নির্বাচন কমিশন জানিয়েছে। দিল্লিতে এসআইআরও হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এখন হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখে এসআইআর না হলেও পরে আলাদাভাবে এসআইআর ঘোষণা করা হবে। জনশুমারির দ্বিতীয় ধাপ সম্পূর্ণ হয়ে যাবার পর এবং দুর্গম পার্বত্য এলাকা হওয়ায় সেখানে আবহাওয়ার উপরে নির্ভর করে এসআইআর ঘোষণা করা হবে। এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, আমি ভোটারদের কাছে অনুরোধ করছি সকলে যেন এসআইআর এর তৃতীয় ধাপে অংশগ্রহণ করেন এবং তাদের এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেন। এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, আমি ভোটারদের কাছে অনুরোধ করছি সকলে যেন এসআইআর এর তৃতীয় ধাপে অংশগ্রহণ করেন, তাদের এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেন। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের নাম তোলা হবে। প্রসঙ্গত, বিহারে প্রথম দফায় এসআইআর হয়েছিল 2025 সালের জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর অবধি এসআইআর প্রক্রিয়া চলেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর থেকে প্রায় 47 লক্ষের নাম বাদ গিয়েছে। দ্বিতীয় দফায় এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কেরল সহ 9টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে। সব থেকে বেশি ভোটারের নাম বাদ গিয়েছিল উত্তরপ্রদেশ থেকে, প্রায় 2.04 কোটির বেশি ভোটারের নাম। পশ্চিমবঙ্গে 90 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে এই এসআইআর এ। 6000 কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে ও প্রচারের আগেই বলেছিলেন যে কর্মসংস্থানের উপরে জোর দেওয়া হবে। এবার ক্ষমতায় আসার পর থেকে তারই ঝলক দেখা গেল। আজ প্রাতঃভ্রমণে সুখবর দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। জনসংযোগে বেরিয়ে তিনি বলেন, 6500 কর্মীকে নিয়োগ করা হবে খুব শীঘ্রই। তিনি জানান, কথা হয়েছে বিভাগের অনেকের সঙ্গেই। চাকরি নিয়োগের জন্য প্রায় 6500 শর্ট লিস্ট করা হয়েছিল। আপাতত সেটাই তৈরি হচ্ছে। কর্মচারী নেই, সে কারণে কাজগুলো পড়ে আছে। একজন 4টে পঞ্চায়েত দেখেন, কাজ দেরি হচ্ছে। আপাতত ক্লিয়ার করব। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি। কেন্দ্র পয়সা দেয়, সেটা কাজে লাগাতে হবে। বহু কর্মী বঞ্চিত, তাদেরটাও ধাপে ধাপে করব। কবে হবে এই চাকরি? দিলীপ ঘোষ বলেন, দেখি কবের মধ্যে হতে পারে, কারণ বিধানসভাও বসবে। পরের ক্যাবিনেট মিটিং এ বলবো মুখ্যমন্ত্রীকে। প্রসঙ্গত, চুক্তিভিত্তিক কর্মীদেরও চাকরি থাকবে বলে আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। রাতারাতি কোনো অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। অপরদিকে চুক্তিভিত্তিক কর্মীদেরও চাকরি থাকবে বলে আশ্বাস পুরমন্ত্রী অগ্নিমিত্রার। রাতারাতি কোনো অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না। রাজ্যে সিভিক সহ প্রায় 5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেন, আর পুরসভাগুলিতেও হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন। পালা বদলে তারা চিন্তায় ছিলেন চাকরি থাকবে কিনা। এবার সেটাই স্পষ্ট বার্তা দিয়ে সরকার আশ্বস্ত করলেন। তৃণমূলের মূল উড়ে গিয়েছে পালা বদলের পর বাংলায় এসে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী। 26-এর ভোটে ডু আর ডাই ম্যাচের মতোই বলে দাবি করেছিলেন তিনি। বারবার পরিবর্তনের ডাকও দিয়েছেন। ভোটের ফলেও সেই দাবির বাস্তবায়ন। বিজেপির দাপটে বাংলায় পর্যদস্ত তৃণমূল। ফলাফল পরবর্তী সময়ে কলকাতায় এসেছিলেন নমশী চক্রবর্তীর আখরি সওয়াল ছবির প্রচারে ঘাসফুল শিবিরকে তোপ দাগেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের ভবিষ্যৎবাণী করে মিঠুন বলেন, তৃণমূলের মূল উড়ে গিয়েছে, এখানে ঘাস পড়ে আছে, হাওয়াতে সেটাও উড়ে যাবে। বিজেপির দাপটে বাংলায় পর্যদস্ত তৃণমূল। ফলাফল পরবর্তী সময়ে কলকাতায় এসেছিলেন নমশী চক্রবর্তীর আখরি সওয়াল ছবির প্রচারে ঘাসফুল শিবিরকে তোপ দাগেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের ভবিষ্যৎবাণী করে মিঠুন বলেন, তৃণমূলের মূল উড়ে গিয়েছে, এখানে ঘাস পড়ে আছে, হাওয়াতে সেটাও উড়ে যাবে। নতুন কলকাতা দারুণ লাগছে, এবার সোনার বাংলা গড়ে তুলতে হবে, কাজে লেগে পড়েছি। এরপর সরাসরি মমতাকে আক্রমণ করে তিনি বলেন, উনি হাইকোর্টে যান, যেখানে খুশি যান, কিচ্ছু হবে না। বলে রাখা ভালো, বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ফের আদালতে প্র্যাকটিস করবেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে ভোট পরবর্তী মামলার সওয়াল করতে দেখা যায় তাঁকে। সে প্রসঙ্গে খোঁচা দেন মিঠুন। এদিকে একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন চক্রবর্তী। 2021 সালের আগে যোগ দেন বিজেপিতে। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মিঠুন। সেই সময় ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন মমতার আচরণে তিনি অসন্তুষ্ট।
সেই কারণেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তার এবং পরবর্তীতে দলত্যাগের সিদ্ধান্ত। রাজ্যের পালা বদলের পর এবার বিস্ফোরক বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান, শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলে। কলকাতা হাইকোর্টের আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উঠল চোর চোর স্লোগান। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান, এই সংস্কৃতি বিজেপির নয়, এই পরিস্থিতি তৃণমূলই তৈরি করেছে। এদিন ফের একবার ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তৃণমূলকে নিশানা শ্রমিকের। তিনি জানান, খুনের বদলে খুনের রাজনীতি বরদাস্ত নয়, রাজ্যে এবার আইনের শাসন চলবে। দিল্লি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ভোট পরবর্তী হিংসা নিয়ে তার দাবি, তৃণমূলকেই মারছে আর দলের নেতারা বাড়ি থেকে শুধু বিবৃতি দিচ্ছে। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন, তাদের ময়দানে নেমে দলের কর্মীদের পাশে দাঁড়ানো উচিত বলেছেন। কারাই ঘটনার পিছনে রয়েছে তা তদন্ত করে দেখা হবে। বিজেপি এই সব ঘটনার পেছনে নেই, কারণ বিজেপি খুনের বদলে খুনের রাজনীতি করে না, চোখের বদলে চোখের রাজনীতিতে বিশ্বাসী নয় ভারতীয় জনতা পার্টি। দলের রাজ্য সভাপতির অভিযোগ, তৃণমূল বিজেপির 3 কর্মীকে খুন করেছে। শ্রমিক আরো জানান, 4 তারিখ থেকে যারা বিজেপির পতাকা হাতে ঘুরে বেড়াচ্ছেন তারা কেউ দলেরই লোক নয়। কোনো অশান্তিকে দল বরদাস্ত করবে না, দল সরকারের কাজকর্মকেও হস্তক্ষেপ করবে না। দল আর সরকার সম্পূর্ণ আলাদা দুটি গোত্র। শুভেন্দু অধিকারী হলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী। শ্রমিকের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু শাক কি দিয়ে ঢাকবেন? 2021 সালের বিধানসভা নির্বাচনের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন। 27 জন বিজেপি মহিলা কর্মী প্রকাশ্যে দাঁড়িয়ে জানান, তৃণমূল তাদের গণধর্ষণ করেছে, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, অবর্ণনীয় অত্যাচার হয়েছে। এই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। তখন কোথায় ছিল আদালত? এই সময় পশ্চিমবঙ্গের শাসকের আইন ছিল, এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। জুন থেকেই পাবেন অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা, জেনে নিন আবেদন করার সঠিক নিয়ম। রাজ্যের মসনদে আশ্বিন হতেই নারী ক্ষমতায়নের বড়সড় পদক্ষেপ নতুন সরকারের। শপথ গ্রহণের দিনই মহিলাদের আর্থিক সহায়তার প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা করেন নবনিযুক্ত পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি স্পষ্ট জানিয়েছেন, এখন থেকে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে আর লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই, অনলাইনেই করা যাবে আবেদন। বুধবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অগ্নিমিত্রা পল। তিনি বলেন, এর আগে এই ধরনের প্রকল্পের জন্য দুয়ারে সরকারের উপর নির্ভর করতে হতো, কিন্তু আমি দায়িত্ব নিয়েই আমার দপ্তরকে নির্দেশ দিয়েছি যাতে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনেই করা হয়। মন্ত্রীর আশ্বাস, এই পোর্টালটি এতটাই সহজভাবে তৈরি করা হচ্ছে যে শিক্ষিত বা সাধারণ মানুষ অনায়াসেই আবেদন করতে পারবেন। বাংলার প্রত্যেক মহিলা যাতে ঘরে বসেই এই প্রকল্পের সুযোগ সুবিধা পেতে পারেন, সরকার সেই ব্যবস্থাই করছে। কারা পাবেন এই সুবিধা? নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 করে টাকা পৌঁছে যাবে। অগ্নিমিত্রা পল জানিয়েছেন, যারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন তারা সকলেই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় থাকবেন। তবে টাকা দেওয়ার আগে একটি স্বচ্ছ অ্যানালিসিস বা যাচাই প্রক্রিয়া চালানো হবে। তালিকায় নাম থাকার শর্তাবলী, যারা প্রত্যেকেই রাজ্যের স্থায়ী বাসিন্দা ও নাগরিক তারা এই সুবিধা পাবেন। মৃত ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। যাদের নাম ইতিপূর্বে ভুলবশত বা অন্য কোনো কারণে কাটা গিয়েছিল তাদের পুনরায় নাম খতিয়ে দেখা হবে। অগ্নিমিত্রা পলের কথায় 1 জুন থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তবে তার আগে আমরা নিশ্চিত করতে চাই যে যোগ্য ব্যক্তিরাই যেন এই সুযোগ সুবিধা পান। রাজ্যের গত নির্বাচনে তৃণমূলের কংগ্রেসের প্রধান হাতিয়ার ছিল লক্ষ্মীর ভান্ডার। এবার ক্ষমতায় আসার লড়াইয়ে বিজেপির পাল্টা অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি ছিল, যেখানে টাকার পরিমাণ অনেকটাই বাড়িয়ে 3000 টাকা করার কথা বলা হয়েছিল। নতুন সরকার গঠন হতেই সেই প্রতিশ্রুতি পূরণে তৎপর হলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। গোহত্যা নিয়ে নতুন আইন বাংলায়, জেলে নাকি জরিমানা, জেনে নিন কি রয়েছে সরকারের নির্দেশিকায়। হত্যা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নতুন বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, অনুমোদিত স্থানীয় কর্মরত ও সরকারি পশু চিকিৎসক শারীরিক অসুস্থতার শংসাপত্র ছাড়া কখনোই কোনো গরু, ষাঁড়, মহিষ ও বাছুর সহ কোনো পশুরই জবাই করতে পারবে না। এই আদেশ জবাইয়ের উপর কঠোর শর্তাবলী নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বয়সসীমা, নির্দিষ্ট স্থান, নির্দেশ লঙ্ঘন ও শাস্তির বিধান। পশু হত্যার জন্য শংসাপত্র বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি অনুসারে কোনো ব্যক্তি কোনো পশু জবাই করতে পারবে না যদি কোনো সনদপত্রে সেটিকে জবাইয়ের জন্য উপযুক্ত বলে ঘোষণা করা হয়, তবেই তা নিশ্চিত করা হবে। পশুটির বয়স হতে হবে 14 বা তারও বেশি এবং সেটি কাজ বা প্রজননের উপযোগী নয়, অথবা বয়স, আঘাত, বিকৃতি বা কোনো দুরারোগ্য কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে, তবেই তা সম্ভব। পুরসভার
চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি ও একজন সরকারি পশু চিকিৎসককে লিখিতভাবে কারণ উল্লেখ করে যৌথভাবে শংসাপত্রটি জারি করতে হবে। যদি শংসাপত্রটি প্রত্যাখ্যান করা হয় তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি 15 দিনের মধ্যেই রাজ্য সরকারের কাছে অ্যাপিল করতে পারবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জবাইয়ের জন্য ছাড়পত্র পাওয়া পশু শুধুমাত্র পুরো কসাইখানা বা স্থানীয় প্রশাসন কর্তৃক চিহ্নিত অন্য কোনো সুবিধাজনক স্থানে জবাই করতে হবে। এতে যে কোনো স্থানে বা খোলা জায়গায় জবাই করাও নিষিদ্ধ করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে যে নিয়ম কানুন প্রয়োগের জন্য পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি বা পশু চিকিৎসক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা যদি কোনো স্থান বা কসাইখানা পরিদর্শন করতে চায় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের কাজে বাধা দিতে পারবে না। যে কোনো নির্দেশ লঙ্ঘনের জন্য শাস্তির বিধান রয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, নির্দেশ লঙ্ঘন করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ 1000 টাকা জরিমানা বা দুটোই হতে পারে। সকল অপরাধী আমলযোগ্য হিসেবে শ্রেণীবদ্ধ হয়েছে। শুভেন্দুর বৈঠকে সিইও কেন, আইনি ব্যাখ্যায় তৃণমূলের তোপ দাগলেন মনোজ আগরওয়াল। নবান্নে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে রাজ্যের তৎকালীন সিইও তথা বর্তমান মুখ্য সচিব মনোজ আগরওয়ালের উপস্থিতি নিয়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। সোমবারের ওই বৈঠকে তার উপস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি নির্বাচন কমিশনের আঁতুড় ঘর বলে অভিযোগ তোলা হলেও মঙ্গলবার আইনি ধারা বা পদের গুরুত্ব উল্লেখ করে তাকে কড়া জবাব দেওয়া হয়েছে। তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তোলা প্রশ্নের প্রেক্ষিতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিয়ম মেনেই তিনি সেই সভায় উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত প্রমুখের কারণ, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুখ্য সচিবের দায়িত্ব গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ আগরওয়াল নিজেই নিজের অবস্থানের সপক্ষে 3টি প্রধান যুক্তি তুলে ধরেন। তিনি জানেন, প্রথমত, সিইও পদাধিকার বলেই এখনো পর্যন্ত রাজ্যের নির্বাচনী দপ্তরে সচিব তিনি। দ্বিতীয়ত, তিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ক্যাডারের সবচেয়ে সিনিয়র অফিসার এবং তৃতীয়ত, তিনি আইএস অ্যাসোসিয়েশনের সভাপতি। সোমবার মুখ্যমন্ত্রী যখন সমস্ত দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেন তখন রাজ্যের নির্বাচন দপ্তরের সচিব হিসাবে সেখানে থাকা তার আইনসম্মত অধিকার বা কর্তব্য। মুখ্য সচিব হিসাবে নিয়োগ ও প্রশাসনিক স্বচ্ছতা। তৃণমূলের তোলা অভিযোগের ভিত্তি খণ্ডন করে তিনি আরো জানান, জেলা শাসকের সঙ্গে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় বৈঠকের আগেই মুখ্য সচিব হিসাবে তার ফাইলে সই হয়ে গিয়েছিল। যদিও নিয়োগের সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে সন্দেহ হয়ে যায়, কিন্তু প্রশাসনিকভাবে তার আগেই তাকে দায়িত্ব দেওয়া হয়। জেলা শাসকদের সামনেই বৈঠকে সিইও হিসাবে তার কোনো ভূমিকা না থাকলেও মুখ্য সচিব হিসাবে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ ছিল সম্পূর্ণ বিধিসম্মত। এই ঘটনার ফলে রাজ্যে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন উচ্চপদস্থ আমলার সরাসরি আইনি ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক অভিযোগ খণ্ডন করার বিষয়টি নজিরবিহীন। মনোজ আগরওয়ালের এই অনমনীয় অবস্থান আগামী দিনে রাজ্য প্রশাসন ও বিরোধী দলের সংঘাতকে আরো বাড়িয়ে তুলতে পারে বলেই ধারণা করা হচ্ছে। তিলজলায় বুলডোজার অ্যাকশন, ঘটনাস্থলে পৌঁছে ক্ষমতার দম্ভ নিয়ে সরব নওশাদ। তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল বুধবারে। শুভেন্দু অধিকারীর নির্দেশে তিলজলা থানার সামনে চলা সেই বুলডোজার অ্যাকশন নিয়ে এবার সরব আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিকেলে তিনি পৌঁছে যান ঘটনাস্থলে, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, আর সেখান থেকেই প্রশাসনের বিরুদ্ধে বেআইনি পদ্ধতিতে কাজ করার অভিযোগ তুললেন তিনি। বেআইনি বাড়ি ভাঙা হচ্ছে বেআইনি ভাবে। এদিন তিলজলায় পৌঁছে নওশাদ সিদ্দিকী স্পষ্ট জানান, কোন নির্মাণ বেআইনি হলে তা অবশ্যই আইনসম্মত ব্যবস্থা সাপেক্ষ, কিন্তু যেভাবে আচমকা বুলডোজার চালিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে তা অমানবিক। নওশাদ বলেন, বলা হচ্ছে বাড়িটি বেআইনি, কিন্তু সেটা ভাঙা হচ্ছে সম্পূর্ণ বেআইনি পদ্ধতিতে। যারা ওখানে থাকছেন তাদের তো অন্তত একটা নির্দিষ্ট সময় দিতে হতো। তাদের কাছে কাগজ আছে বলে তারা চ্যালেঞ্জ করছেন, সেটা কথা না শুনেই ক্ষমতার দম্ভ দেখানো হচ্ছে। ক্ষমতার দম্ভ বা অন্যায় অভিযোগ ভাঙড়ের বিধায়কের নিশানায় ছিল রাজ্য প্রশাসন ও পুলিশ। তার দাবি, একতরফা ভাবে এই ধরনের অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নওশাদ বলেন, মানুষের ঘর ভাঙার আগে তার কথা শোনা উচিত ছিল। এভাবে দম্ভ দেখিয়ে মানুষের ওপর বুলডোজার চালানো হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের অবৈধ নির্মাণ বা কারখানা বরদাস্ত করা হবে না। এরপরে বিকেলের দিকে কলকাতা পুলিশের একটি বড় দল পৌঁছয় তিলজলা এলাকায়। সেখানে আগে থেকে চিহ্নিত করে রাখা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। এলাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনীও। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, এই ধরনের বেআইনি কার্যকলাপে জড়িত সমস্ত অবৈধ কারখানার বিরুদ্ধে ভাঙার ব্যবস্থা নেওয়া হবে। এরপরেই বুলডোজার নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরসভা ও স্থানীয় পুলিশের আধিকারিকরা। এদিন নওশাদ সিদ্দিকীর তিলজলা সফর সেই বিতর্কিত ইস্যুতে নতুন করে রাজনৈতিক মাত্রা যোগ করলো। একদিকে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চাপে এই অ্যাকশন শুরু হয়েছে,
সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তা, ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের ঐতিহাসিক ঘোষণা শুভেন্দু অধিকারের। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বড়সড় পদক্ষেপ রাজ্যের নতুন বিজেপি সরকারের। সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমা চোরাচালানের সম্পূর্ণ বন্ধ করতে এই সিদ্ধান্ত মাইলফলক হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যুদ্ধকালীন তৎপরতায় জমির জরিপ ও সমীক্ষা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সীমান্তবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকানন্দা ভৌমিক বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে নিয়ে সরবনগর থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত প্রায় ৯৬ কিলোমিটার সীমান্ত এলাকা পরিদর্শন করেন। প্রশাসনিক সূত্রে খবর, বসিরহাটের প্রায় ২০ কিলোমিটার সীমান্তে এখনো কোনো বড় বেড়া নেই। শুধু বসিরহাট নয়, নদিয়া, মুর্শিদাবাদ, মালদার মতো স্পর্শকাতর জেলাগুলোতেও দ্রুত রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অনুপ্রবেশ রুখতে আসছে স্মার্ট ফেন্সিং। আগের সরকারের আমলে জমি জটে আটকে থাকা সীমান্ত সুরক্ষা প্রকল্পে এবার যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পুরনো কাঁটাতারের বদলে বসানো হবে ১২ ফুট উঁচু বিশেষ ইস্পাতের জাল, যা সহজে কাটা বা টপকানো সম্ভব নয়। এই স্মার্ট ফেন্সিং হাইটেক নজরদারির ক্যামেরা ও সেন্সরের ব্যবহার করা হবে। বিএসএফ এর মতে এই আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তি কার্যকর হলে দুর্গম এলাকাগুলোতে নজরদারি চালানো সহজ হবে। রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রভাব। ভারত বাংলাদেশ সীমান্তে ২২১৬.৭ কিলোমিটার দৈর্ঘ্যের সুরক্ষা নিশ্চিত করা নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। বিজেপির অভিযোগ ছিল পূর্বতন তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে সীমান্তে বেড়া থেকে কাজ থমকে গিয়েছিল। বর্তমান সরকারের এই দ্রুত সিদ্ধান্ত একদিকে যেমন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে, তেমনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমন্বয়কে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। আগামী ১.৫ মাসের মধ্যে জমি হস্তান্তরের এই প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলার সীমান্ত সুরক্ষা ব্যবস্থার মানচিত্রে আমূল পরিবর্তন আসবে বলেই আশা করা হচ্ছে। হিমাচলের আগে ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা নির্বাচন কমিশনের। বিহার, পশ্চিমবঙ্গ সহ ১১ রাজ্যে আগেই হয়ে গিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এবার ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার। কমিশনের তরফে জানানো হয়েছে, জম্মু কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশের আপাতত এসআইআর প্রক্রিয়া হচ্ছে না। ২ কেন্দ্রশাসিত অঞ্চল বা হিমাচল প্রদেশ বাদে বাকি ১৬ রাজ্যে ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে হবে ভোটার তালিকার নিবিড় সংশোধন। এই মুহূর্তে দেশে জনগণনার প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে নানা রকম তথ্য সংগ্রহ করা হচ্ছে। সূত্রের খবর, তাদের সঙ্গেই এসআইআর প্রক্রিয়া যুক্ত করেছে নির্বাচন কমিশন। প্রথমে বিহার, তারপরে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ ১১ রাজ্যে ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে হয়েছে এসআইআর। এবার তৃতীয় ধাপে আরো ১৬ রাজ্যে এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৩৭ কোটি ভোটারদের নিয়ে হবে এই যাচাই প্রক্রিয়া। গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৩.৯৪ লক্ষ বুথ লেভেল অফিসার বা বিএলওদের দায়িত্ব দেওয়া হয়েছে। এবারে দেশের রাজধানী দিল্লিতে হবে এসআইআর। তবে তৃতীয় ধাপে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে বেশ কিছুটা সময় লেগেছে জাতীয় নির্বাচন কমিশনের। কারণ কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, এবার এসআইআর প্রক্রিয়া শেষ করে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে চলতি বছরের অক্টোবরের ৭ তারিখে। লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃত্যু মিছিলে টানা ১৫.৫ ঘন্টার ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে এখনো পর্যন্ত মৃত ৮৯ জন, ধূলিসাৎ বহু এলাকা। সকাল ৮টা থেকে রাত ১১:৩০ টানা ১৫.৫ ঘন্টার প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে ধুলো ঝড়, কয়েক ঘন্টার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। রীতিমতো লন্ডভন্ড হয়ে গেল উত্তরপ্রদেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। সবচেয়ে শেষ খবর অনুযায়ী বুধবার তুমুল ঝড় বৃষ্টির জেরে কমপক্ষে ৮৯ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের জেরে আরো ৫৩ জন আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ১১৪ জন পশুও মারা গেছে এই দুর্যোগে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রয়াগরাজ, যেখানে ২১ জনের মৃত্যু হয়েছে। সন্ত রবিদাস নগরে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফতেপুরে ১১ জনের, মির্জাপুরে ১০ জনের। ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে তালিকায় রয়েছে উন্নাও, বাদাউন, বরেলি, প্রতাপগড়। দিনভর ভারী বৃষ্টি, তুমুল ঝড়, ধুলো ঝড়ের জেরে বহু বাড়ি ধসে পড়েছে। উপড়ে গিয়েছে প্রচুর গাছ, বিদ্যুতের খুঁটি। ক্ষয়ক্ষতি হয়েছে ফসলেরও। অধিকাংশের প্রাণহানি হয়েছে, দেওয়াল ধসে গিয়েছে, গাছ উপড়ে পড়েছে বজ্রাঘাতে। মৌসুম ভবন জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই উত্তর ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দুর্যোগে নিহতদের পরিবার পিছু ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন। ২৪ ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণের সামগ্রী পৌঁছে যাবে। ভদোহির প্রশাসন এক আধিকারিক জানিয়েছেন, বজ্রবিদ্যুৎ, তুমুল ঝড় বৃষ্টির কারণে বহু জায়গায় গাছ উপড়ে গিয়েছে, বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছে, বহু বাড়িও ধসে গিয়েছে।
একাধিক জায়গায় মোবাইলের নেটওয়ার্ক বিঘ্নিত, যে কারণে উদ্ধার কাজও দেরি হচ্ছে। ভদোহী পুলিশ জানিয়েছে, দুটি পৃথক জায়গায় ভয়াবহ ধুলোঝড়ের খবর পাওয়া গেছে। এর জেরে 16 জনের মৃত্যু হয়েছে, কমপক্ষে 6 জন আহত হয়েছেন। দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ফতেপুরেও আরো 16 জন আহত হয়েছে। মৃতদের মধ্যে 5 জন মহিলা। প্রশাসন সূত্রে খবর, বাকি জেলাগুলিতে ধুলোঝড়ের খবর পাওয়া গেছে। দমকা ঝোড়ো হাওয়ার চাপে গাছ পড়ে গিয়েছে, আহত হয়েছেন বহু। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আজও জেলায় জেলায় পুলিশ প্রশাসনের সতর্ক থাকার। ফসলের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।